দেশে মোট কোভিড রোগীর অর্ধেকের বেশি শনাক্ত গেল 2 সপ্তাহে। প্রয়োজন সক্ষমতার দ্বিগুণ পরীক্ষা, ভ্রাম্যমাণ বুথের কথা ভাবছে মন্ত্রণালয়। সংক্রমণ বাড়ায়, কক্সবাজার পৌর এলাকা আজ থেকে লকডাউনে। সর্বোচ্চ কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়ে মাঠে নেই পুলিশ, রোহিঙ্গা ক্যাম্পে বাড়তি সতর্কতা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কয়েক মিনিটের টর্নেডোয় তছনছ একাধিক গ্রাম, বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি, খোলা আকাশের নিচে বাসিন্দারা। বিশ্ব বাণিজ্য যুদ্ধ পরিস্থিতি নতুন সম্ভাবনা তৈরি করেছে পোশাক খাতে। ছাঁটাই নয়, প্রয়োজন উৎপাদন বৃদ্ধি, কূটনৈতিক তৎপরতার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। দেশে মোট করোনা আক্রান্তের অর্ধেকের বেশি শনাক্ত হয়েছেন গেল 2 সপ্তাহে। এই অবস্থায় বর্তমান সক্ষমতার দ্বিগুণ নমুনা পরীক্ষার কথা বলছেন বিশেষজ্ঞরা। ভোগান্তি কমাতে ভ্রাম্যমাণ বুথের মাধ্যমে নমুনা সংগ্রহের কথা ভাবছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে সতর্ক নজরদারিতে নিশ্চিত করতে হবে বুথের সর্বোচ্চ সুরক্ষা। ফারুক ভাইয়া রবিনের রিপোর্ট। বয়ে বেড়াচ্ছেন কোভিড-19 লক্ষণ উপসর্গ। নমুনা পরীক্ষার জন্য নেই চেষ্টার কোনো কমতি, কিন্তু পিছু ছাড়ছে না বিড়ম্বনা আর সময়ের অপচয়। প্রথম দিন শুনলাম যে ওনাদের লাইন শেষ হয়ে গেছে, মানে টাইম শেষ। এরপরের দিন কিট শেষ। তারপরের দিন ওরা 3 তারিখ আসে নাই, 4 তারিখ 12টার সময় এসে বলে কিট নাই। আমার টেস্ট করা খুবই জরুরি। তো 4-5 দিন ধরে আমি বিএসএমএমইউতে চেষ্টা করেও অনলাইন রেজিস্ট্রেশন করার চেষ্টা করেও করতে পারি না এবং অ্যাপয়েন্টমেন্টও পাচ্ছি না। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জনসংখ্যা অনুপাতে নমুনা পরীক্ষার তালিকায় প্রায় তলানিতে বাংলাদেশের অবস্থান। বিপরীতে নমুনা পরীক্ষা অনুপাতে রোগী শনাক্ত হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ। গত 2 সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই শনাক্তের হার ঘুরপাক খাচ্ছে 20%। মোট আক্রান্তের 51% সংক্রমিত হয়েছেন এই 14 দিনে। এমন অবস্থায় সংক্রমণের গতি কমাতেই নমুনা পরীক্ষার হার বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। সক্ষমতা এখন যেটা আছে তার থেকে দ্বিগুণ করতে হবে এবং যে ল্যাবরেটরিগুলো টেস্ট হচ্ছে তাকে পূর্ণ ক্যাপাসিটিতে কাজে লাগাতে হবে। প্রতিটি রোগীকে শনাক্ত করে তাকে আলাদা করতে হবে। এই সবগুলো মিলিয়ে কিন্তু আমরা মহামারী নিয়ন্ত্রণ করতে পারবো। দেশে কোভিড-19 সংক্রমণ শুরুর দিকে সন্দেহভাজন ব্যক্তির বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করত আইইডিসিআর। তবে মে মাসের শুরুতে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটির নমুনা সংগ্রহ। দেশে এখন নমুনা পরীক্ষা হচ্ছে 50 কেন্দ্রে। আর নমুনা সংগ্রহে বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানের সহায়তায় বসেছে বুথ। তাতেও বিড়ম্বনা না কমায় এবার ভ্রাম্যমাণ বুথের কথা ভাবছে স্বাস্থ্য বিভাগ। আমরা দেখছি কিছু মোবাইল বুথ খোলা যায় কিনা, মোবাইল বুথের কোনো ব্যবস্থা যদি নেওয়া যায় ডিজি অফিসকে বলে, তাহলে হয়তো কিছু ঝামেলা করতে পারে। নানানভাবে চেষ্টা করা হচ্ছে, দেখা যাক। ভ্রাম্যমাণ বুথে অবশ্যই ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোলে যথেষ্ট ব্যবস্থা থাকতে হবে। যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা যদি নিয়ম করে ভ্রাম্যমাণ বুথের কার্যকলাপ যদি তারা পর্যবেক্ষণ করেন, তাহলে স্যাম্পল কালেকশনের কোয়ালিটিটাও একদিকে ভালো হবে আর সংক্রমণটা ছড়াবে না। বিশেষ ক্ষেত্রে বাড়িতে গিয়েও নমুনা সংগ্রহ করার সেটা অপশন থাকতে হবে। দেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষা হয়েছে 14,088 জনের। ফারুক ভাইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ বাড়ায় কক্সবাজার পৌর এলাকাকে আজ থেকে রেড জোন ঘোষণা করা হয়েছে। আগামী 20 জুন পর্যন্ত পৌর এলাকা লকডাউনে থাকবে। কঠোরভাবে এই লকডাউন কার্যকর করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। নানা কারণে দেশে ও বিদেশে বেশ পরিচিত পর্যটন শহর কক্সবাজার, তবে দিন দিন করোনার নতুন হটস্পটে পরিণত হচ্ছে। বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। এই অবস্থায় পৌর এলাকাকে রেড জোন ঘোষণা করে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। আগামী 2 সপ্তাহে পুরো এলাকায় থাকছে লকডাউন, থাকছে প্রশাসনের নানা নির্দেশনা। তবে করোনা সংক্রমণ ঠেকাতে প্রশাসনকে কঠোর হবার আহ্বান জানিয়েছে সচেতন মহল। শুধু লকডাউন ঘোষণার মধ্য দিয়ে বসে থাকলে হবে না, এই লকডাউন যেন কার্যকর হয় সেই ব্যাপারে প্রশাসনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে। সকল ধরনের গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন, মোটরসাইকেল, টমটম সবকিছু সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে। করোনা সংক্রমণ ঠেকাতে রেড জোন এলাকায় পুলিশ সর্বোচ্চ হার্ড লাইনে যাবে বলে জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা। সাধারণ জনগণকে বলবো
তাদেরকে রিকোয়েস্ট করব তারা ঘরে থাকার জন্য। আদারওয়াইজ আমরা এবার গ্রেড জোন এলাকাতে আমরা হার্ড লাইনে যাওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি আমরা গ্রহণ করছি। এদিকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে করোনা আক্রান্ত হয়েছে 29 জন, যার মধ্যে মৃত্যু হয়েছে 1 জনের। তাই ক্যাম্পেও করোনা সংক্রমণ ঠেকাতে নানা ব্যবস্থা নিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। ক্যাম্পে খাদ্যদ্রব্য, স্বাস্থ্য সহায়তা, এলপিজি গ্যাস বিতরণ, হাইজিন যেটা হাত ধোয়া বা এই জাতীয় কার্যক্রম ছাড়া অন্য কোনো জরুরি বিষয় ছাড়া অন্য সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে। শুধু কক্সবাজার পৌর এলাকায় নয়, কক্সবাজারের 8টি উপজেলাকে ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিতে 3টি জোনে ভাগ করে লকডাউনের আওতায় আনতে যাচ্ছে প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এই মুহূর্তে কক্সবাজার শহরের লাল দিঘির পাড় এলাকায় আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাব তার কাছে। রুবেল, কক্সবাজারে করোনা সংক্রমণ বাড়ায় যে রেড জোন ঘোষণা করে আজ থেকে আগামী 20 জুন পর্যন্ত যে লকডাউন ঘোষণা করা হয়েছে, সেটি বাস্তবতে যেটি দেখা যাচ্ছে কোনো ধরনের কার্যক্রম কিন্তু আসলে চলছে না। লকডাউন বলা হলেও লকডাউন কেউ মানছে না। আপনি এটিকে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আমি প্রধান সড়কে দাঁড়িয়ে আছি, সেই প্রধান সড়কে কিন্তু ইজি বাইক, মোটর সাইকেল, রিক্সা এবং প্রাইভেট কারগুলো কিন্তু চলাচল করছে। এছাড়াও যে গণপরিবহন বন্ধ থাকার কথা, এছাড়াও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আসলে বিশেষ করে যে প্রাতিষ্ঠানিক যে গাড়িগুলো রয়েছে, প্রাইভেট গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু চলছে। এছাড়াও এখানে এই পর্যন্ত আমরা পুলিশের কোনো টহল দিতে দেখিনি। শুধুমাত্র দুপুর 12টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল তারা মাইকিং করে চলে যাচ্ছে, কিন্তু তাও শুনছেন না এখানকার যারা মানুষ রয়েছে তারা আসলে মোটেই সচেতন নয়। আমরা দেখতে পেয়েছি রাস্তার দুই পাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, জটলা হয়ে তারা কথাবার্তা বলছে, কিন্তু প্রশাসন যে লকডাউন ঘোষণা করেছে সেটিও তারা মানছে না। আমরা বেশ কয়েকজন ইজি বাইক চালকের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছে যে লকডাউন ঘোষণা করা হয়েছে, কিন্তু তাদের তো ঘরে বসে থাকলে তাদের পেট চলবে না, সংসার চলবে না, সেজন্য তারা রাস্তায় নেমে এসেছে, ইজি বাইক চালাচ্ছেন। অপরদিকে তরি তরকারির বাজার, অন্যান্য কিন্তু যে বাজারগুলো রয়েছে সে শুধুমাত্র রোববার এবং বৃহস্পতিবার খোলার কথা, সেটিও কিন্তু এখন খোলা রয়েছে। তারা বলছে যে আসলে তারা আগে থেকে প্রস্তুত ছিল না, সেজন্য এখন খোলা রেখেছে, কাল থেকে আবার তারা পুনরায় বন্ধ করে দিবেন। আমরা এই ব্যাপারে যে স্থানীয় যারা সচেতন মহল রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছে যে লকডাউনটি যাতে কঠোরভাবে পালন করা হয়, না হলে করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। ইতিমধ্যে গত 62 দিনে 877 জন করোনা রোগী শনাক্ত হয়েছে কক্সবাজার। তার মধ্যে কক্সবাজার পৌরসভা এবং সদরে উপজেলায় রয়েছে প্রায় 370 জন মতো। তো তাই এটি কঠোরভাবে যে আগামী 14 দিন যে লকডাউন ঘোষণা করা হয়েছে সেটি যাতে কঠোরভাবে পালন করা হয়। তো রিচার্ড, এ ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। কক্সবাজার পৌর এলাকার লকডাউনের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন লালদিঘির পাড় থেকে সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সময় সংবাদে আরো থাকছেন। ডেঙ্গু নির্মূলে ঢাকা উত্তর সিটির চিরুনি অভিযান, মূল লক্ষ্য নির্মাণাধীন ভবন, এডিসের লার্ভা পেলেই জরিমানা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কয়েক মিনিটের টর্নেডোয় তছনছ হয়ে গেছে কয়েকটি গ্রাম। শতাধিক বসতবাড়ি, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি বিধ্বস্ত হয়েছে। স্থানীয়রা জানান, সকাল 8:30টার দিকে নাসিরনগরের ওপর দিয়ে টর্নেডোটি বয়ে যায়। কয়েক মিনিটেই হাওর পাড়ের বেশ কয়েকটি ইউনিয়নের আশুরাইল, বেনিপাড়া সহ অন্তত 10টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছে ঘরহারা শতাধিক পরিবারের সদস্যরা। খবর পেয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফি সহ অনেকে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্তদের তালিকা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন তারা। আমি খোলা হইলে তলে হয়ে গেছি ঘরের, আমার স্বামী আলগিদা দই রান্নার বাঁচাইছে। অনেক ক্ষতি করছে, টিভি টাভি আলমারি সালমারি যা আছে ভাই কিচ্ছু নাই, সব উড়ে লেছে। হাকটা আমরা আসলাম এই ঘরে তখন দেখি একটা বাতাসে লাগানাইতেছে, বাতাসে লাগানো অনে দৌড় দা 2জনে 3জনে দৌড়ে রাখতে না দেখি ঘর দৌড় উড়াই নিতেছে গা। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি চলে যাব তার কাছে। উজ্জ্বল,
রিচার্ড, আমি এখন অবস্থান করছি হাওর বেষ্টিত নাসিরনগর উপজেলার পশ্চিমপাড়া এলাকায়। আপনাকে জানিয়ে রাখি, আজ সকাল 8:30টার দিকে কিন্তু এই নাসিরনগর উপজেলা হাওর পাড়ের যে পশ্চিমপাড়া, গাঙ্কুলপাড়া এবং বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর, বেনিপাড়া সহ অন্তত 10টি গ্রামের উপর দিয়ে কয়েক মিনিটে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে কিন্তু অন্তত শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এখনও বিধ্বস্ত বাড়িঘরের পাশে কিন্তু যে খোলা আকাশের নিচে কিন্তু বাসিন্দারা অবস্থান করছে। কিছুক্ষণ আগে নাসিরনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফি এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা কিন্তু বিভিন্ন গ্রাম ঘুরে দেখেছেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তারা প্রণয়ন করছেন। আমরা কথা বলেছিলাম তাদের সাথে, তারা বলছেন যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। তারপর পরবর্তী সময়ে কিন্তু ক্ষতিগ্রস্তদেরকে কিন্তু বিভিন্ন সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। তা আমরা আরও যেটা খবর পেয়েছি, নাসিরনগরের পার্শ্ববর্তী যে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা বুড্ডা এবং কুসনি, দুইটি গ্রামও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি। সেখানে কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু খোলা আকাশের নিচে অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি। সার্বিক অর্থে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম জেলা প্রশাসনের কর্মকর্তার সাথে। জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন তারাও ক্ষয়ক্ষতির খবর পেয়ে তারাও ঘটনাস্থলের উদ্দেশ্যে ছুটে আসছেন। তারা ইতিমধ্যে রাস্তায় আছেন, তারা অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো তারা ঘটনাস্থলে পৌঁছবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বর্তমানে আমরা যারা ক্ষতিগ্রস্ত তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন আসলে যে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পরে অনেকেই তাদের ছোটোখাটো আহত হয়েছেন। তারা এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। আসলে তারা দুপুরে কি খাবেন সেটাও কিন্তু এক ধরনের অনিশ্চয়তার মধ্যে তারা পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা তাদের অনেকের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে বর্তমান যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কোনো কিছু বুঝে ওঠার আগে সকাল 8:30টার দিকে কিন্তু একটি ঘূর্ণিপাক হঠাৎ করে এসে কিন্তু তাদের বাড়িঘর কিন্তু মুহূর্তে দুমড়ে মুচড়ে যায়। ফলে কিন্তু যে গাছপালা এবং বৈদ্যুতিক খুঁটি সেগুলো কিন্তু বিভিন্ন স্থানে উপরে পড়ে এবং বিভিন্ন ঘরের চালা, বিভিন্ন গাছপালা কিন্তু এখনও আটকে আছে। আমরা সেটা দেখেছি বিভিন্ন গ্রাম ঘুরে। তারা বলছেন যে বর্তমান যে ক্ষতিগ্রস্ত হয়েছে যদি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে সহায়তা দেওয়া না হয় তাহলে কিন্তু তারা বেশ ক্ষতিগ্রস্ত এবং বেশ কষ্টের মধ্যে কিন্তু তারা রাত যাপন করবেন, সেটি আমাদেরকে তারা জানিয়েছেন। তো সার্বিক অর্থে নাসিরনগর হাওয়ার পর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রিচার্ড। ব্রাহ্মণবাড়িয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির সবশেষ খবরাখবর নাসিরনগর থেকে জানাচ্ছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। করোনার কারণে দেশের গার্মেন্টস শিল্প বিপর্যস্ত অবস্থায় পড়লেও চলমান বিশ্ব বাণিজ্য যুদ্ধ পরিস্থিতি এই খাতের জন্য নতুন সম্ভাবনাও তৈরি করেছে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সরকারকেই মূল ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন এই খাতের ব্যবসায়ীরা। সরকারকে আমদানিকারক দেশগুলোর সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলাপের কথা বলছেন তারা। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের শুরু থেকে নানা ধরনের জটিলতার মুখে পড়ে দেশের তৈরি পোশাক শিল্প। বিশেষ করে করোনা ভাইরাসের কারণে ফেল মৌসুম হিসেবে চিহ্নিত জুন জুলাইয়ের পুরো অর্ডারেই বিপর্যস্ত হয়। 26শে মার্চ সারা দেশে অঘোষিত লকডাউন শুরু হওয়ার পর বন্ধ হয়ে যায় দেশের সবগুলো গার্মেন্টস কারখানা। ঠিক 1 মাস পর 26শে এপ্রিল থেকে আবারও সীমিত আকারে উৎপাদন শুরু হয় এই গার্মেন্টস কারখানাগুলোতে। দিন যত গড়িয়েছে গার্মেন্টসের উৎপাদন ততই বাড়ছে। তবে গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের ভিত্তিতে আগস্ট সেপ্টেম্বরের হলিডে মৌসুমের পাশাপাশি নভেম্বর ডিসেম্বরের স্প্রিং মৌসুমের অর্ডার পায় বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। অর্ডারের ব্যাপারে যদি বলি, নেক্সট সিজনের খুব সন্তোষজনক না। আমাদের যতটুকু প্রয়োজন তার চাইতে বলা যায় আমরা 40 to 50% কোয়ারিজ আছে। তো সেই হিসাবে আসলে সামনের দিন খুব কঠিন। কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছে পরবর্তী বছরের জানুয়ারি মের সামার মৌসুমের অর্ডার নিয়ে। কার্যাদেশ পাওয়া থেকে বাংলাদেশ বঞ্চিত হলে গার্মেন্টস শিল্প সংকটে পড়বে। একটা সম্ভাবনা হলো যে ছোটোখাটো যে ফ্যাক্টরিগুলো এগুলো বসে থাকাতে চলমান ফ্যাক্টরি যেগুলো আছে এগুলো চালার মতো অর্ডার মোটামুটি আমাদের এখন আসতেছে। গার্মেন্টস ব্যবসায়ীরা বলছেন চীন, জাপান এবং আমেরিকার রাজনৈতিক বিরোধে বাংলাদেশের গার্মেন্টস শিল্প লাভবান হওয়ার আশা রয়েছে। তবে এই ধারা ধরে রাখতে সরকারকে সবার আগে এগিয়ে আসতে হবে। জাপানের সাথে চায়না রিলেশনশিপ যেভাবে ডেটোরিয়েট করছে, এটির একটি সুফল বিজনেস যদি ডাইভার্ট হয়, বাংলাদেশও তার কিছু অর্ডার অবশ্যই প্লেস করবে। নানা জটিলতার কারণে বর্তমানে দেশের গার্মেন্টসগুলোর সক্ষমতার 60 থেকে 70% বেশি ব্যবহার করা যাচ্ছে না। সরকারের প্রদত্ত সুবিধা অব্যাহত থাকলে বিরাজমান সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন এই বিজিএমইএ নেতা। সামনেও সরকার এই বিষয়টি বিবেচনায় রেখে এই সেক্টরের আমাদেরকে সহযোগিতা দিয়ে যাবেন। বাংলাদেশের ফেল মৌসুমের অন্তত $3 বিলিয়ন স্থগিতের পাশাপাশি বাতিল করেছিল বায়াররা। তবে পরিস্থিতি উন্নতি হয় ক্ষতি কাটিয়ে বাকি আগামী 2 মৌসুমে অন্তত $10 বিলিয়ন ব্যবসার আশা করছেন গার্মেন্টস মালিকরা। কমল দে,
সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, ময়মনসিংহে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি সহায়তার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, মিলেছে সত্যতা, ব্যবস্থা নেয়ার আশ্বাস। পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের টপার ননস্টিক কুকওয়্যার। ডেঙ্গু প্রকোপ নিয়ন্ত্রণে এডিস মশা নিধনে চিরুনি অভিযান চালাচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। সকালে গুলশান এলাকায় বিভিন্ন নির্মাণাধীন ভবন এবং বাসাবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে অকেজ ও টায়ার ও নির্মাণাধীন ভবনে জমানো পানিতে এডিসের লার্ভা পাওয়া যায়। এ সময় বাড়ির মালিকদের বিরুদ্ধে অর্থদণ্ড দেওয়া হয়। এডিস মশার বিরুদ্ধে ঢাকার সবগুলো ওয়ার্ডে এই অভিযান চালাচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, যাদের বাসায় জমানো পানিতে এডিসের লার্ভা পাওয়া যাবে তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান 15 জুন পর্যন্ত চলবে। এডিস মশা নিধনে রাজধানীর গুলশানে চিরুনি অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ, সরাসরি চলে যাব সেখানে। সাদাত, এডিস মশা নিধনে যে চিরুনি অভিযান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, সে অভিযান কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে রয়েছে রাজধানীর গুলশান এলাকায় এবং আপনি দেখতে পাচ্ছেন এই যে অভিজাত বাড়িটি রয়েছে সে বাড়িতেও কিন্তু এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে। ফলে এই অভিযোগে বাড়ির মালিককে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, জরিমানাও করা হচ্ছে। এর আগে গুলশানের বেশ কয়েকটি বাড়িতে নির্মাণাধীন বাড়িতে মূলত এই অভিযান শুরু করেছে উত্তর সিটি কর্পোরেশন। সেখানে আমরা দেখেছি টায়ারে পানি জমা এবং বাসা বাড়িতে, বিশেষ করে নির্মাণাধীন ভবনগুলোতে জমা পানিতে এডিসের লার্ভা পাওয়ার কারণে তাদের প্রত্যেক বাড়িতে কিন্তু 10,000 করে জরিমানা করেছে। এই পর্যন্ত প্রায় 3টে বাড়িতে 10,000 করে প্রায় 30,000 টাকা জরিমানা করেছে। এই আরেকটি বাড়ি, এগুলো ছিল, অন্যটি ছিল নির্মাণাধীন ভবন, আর এখন যেটি রয়েছে সেটি একটি অভিজাত বাড়ি, সে বাড়িতেও কিন্তু এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে। বিশেষ করে পাশে রয়েছে বাগান রয়েছে, সে বাগানের পাশে আমরা দেখেছি যে এডিসের লার্ভার যে উৎপত্তি সেটি তারা পেয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও আমরা দেখেছি যে ঈদের আগে এই এডিস মশা নিধনের জন্য উত্তর সিটি কর্পোরেশন প্রায় 10 দিনের একটি অভিযান পরিচালনা করে তারপর দীর্ঘ বিরতির পর, অর্থাৎ কয়েক ঈদের ছুটির পর আবারও কিন্তু তারা অভিযান শুরু করেছে। তারা বলছে যে অভিযান আগামী 15 জুন পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে যেসব বাড়িতে, বাসা বাড়িতে এডিসের লার্ভা পাওয়া যাবে এবং জমানো পানি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। গুলশানের অভিজাত এলাকার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে গুলশানের একটি নার্সারি রয়েছে, সে নার্সারিতেও কিন্তু যে এডিস মশার উৎপত্তিস্থল এবং বিভিন্ন টবে কিন্তু সে ধরনের লার্ভার উৎপত্তি পাওয়া গেছে। ফলে তাদেরকেও কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অর্থাৎ সিটি কর্পোরেশন এখন পর্যন্ত বলছে যে অর্থাৎ এই যেসব বাড়িগুলোতে জমানো পানি পাওয়া যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযান, সে অভিযান তারা অব্যাহত রাখবেন। আপনি জানেন যে এই মুহূর্তে করোনা সংক্রমণ যখন বাড়ছে, সে বাড়ার সাথে সাথে কিন্তু যে এডিস মশার কামড়ে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সেটিও কিন্তু ক্রমান্বয়ভাবে বাড়ছে। গত বছরে যদি পরিসংখ্যান বলি, গত বছর প্রায় এই সময় পর্যন্ত 275 জন রোগী ছিল। এখন পর্যন্ত আমরা এবছর যদি চিত্রটা বলি তাহলে বলবো স্বাস্থ্য দপ্তরের গত কয়েকদিন আগে, অর্থাৎ 2 থেকে 3 দিন আগে যে সর্বশেষ তথ্য, সেখানেও বলছে যে এখন পর্যন্ত রোগীর সংখ্যা প্রায় 305 জন। অর্থাৎ ক্রমান্বয়ে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মূলত এই ডেঙ্গুর প্রকোপ রুখতেই কিন্তু সিটি কর্পোরেশন যে অভিযান, সে অভিযান পরিচালনা করছে। গুলশানের বাইরে মিরপুর সহ বিভিন্ন অঞ্চলে একইভাবে অভিযান চলছে। এই ছিল এখন পর্যন্ত রাজধানী গুলশান থেকে ডেঙ্গু অর্থাৎ এডিস মশার নিধনের যে অভিযান উত্তর সিটি কর্পোরেশনের, তার সবশেষ। এডিস মশা নিধনে রাজধানীর গুলশানে চিরুনি অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখান থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ। সিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সহায়তা দেয়ার প্রলোভন দেখিয়ে দরিদ্র মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ইউপি সদস্য রইসুদ্দিন। দিনের পর দিন সহায়তা বা টাকা কোনোটাই না পেয়ে বিচার দাবি করেছেন দিশেহারা ভুক্তভোগী হত দরিদ্ররা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় ওই ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। আমার কিছু দিল না বাবা, আসলে আমি আই কান্দি কুড়ি আই কই বেরিয়ে কাজ দিস না, কার্ড আইসে করোনায় বদ্ধ, তুমি কোন সমস্যা আমি বাসটা ঈশ্বরগঞ্জের রাজীবপুর ইউনিয়ন পরিষদের সদস্য রইসুদ্দিনের প্রতারণার শিকার মমরেজপুর গ্রামের নিঃসন্তান বিধবা বৃদ্ধা হামিদা খাতুন ও বিলখেরোয়া গ্রামের বেগম। এভাবেই কান্নাজড়িত কণ্ঠে জানাচ্ছিলেন তাদের অভিযোগের কথা।
এদের মতো শত শত অসহায় দরিদ্র মানুষকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ইউপি সদস্য রইসুদ্দিন। এক একজনের কাছ থেকে নিয়েছে 2,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। ভুক্তভোগীদের অভিযোগ, কোনো সুযোগ সুবিধা তো দেয়নি, উল্টো টাকা ফেরত চাইলে হুমকি ধামকি ও মারধর করা হয় তাদের। রইসুদ্দিনের ফাঁদে পড়ে ঋণের বোঝা মাথায় নিয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। নিতে 22,000 টাকা নিচ্ছে মেম্বারে, ঘর বান্ধে দিব, প্রতিবন্ধীর কার্ড বানিয়ে দিব। রইসদি হাতও ধরছি, পাও ধরছি, রইসদি মেম্বারে টাকা দিল না। আমি কেলে বিচার পাতে তো আমার নামে কেস হয়ে যাইব গা, আমার হুমকি দেখে। এদিকে দরিদ্র মানুষের টাকা আত্মসাৎকারী ইউপি সদস্য রইসুদ্দিনের বিচার ও টাকা ফেরতের ব্যবস্থার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 70 লাখ টাকার মতন সে মানুষের কাছে চিনে আনিছে। এই যে এলাকা শত শত মানুষের কাছে টাকা নিছে, আমরা সবার বিচার চাই। সরকারের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ইউনো মহোদয়কে আমি বলছি যে আইনগতভাবে যা যা করণীয় দরকার তার বিরুদ্ধে তাই করার জন্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, শিগগিরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার বিরুদ্ধে অভিযোগটা প্রাথমিকভাবে প্রমাণিত হয়। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009-এর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছি। এদিকে তদন্ত কর্মকর্তা এলাকা পরিদর্শনে যাওয়ার পর থেকে অভিযুক্ত ইউপি সদস্য রইসুদ্দিন তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ করে গা ঢাকা দিয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে মোট কোভিড রোগীর অর্ধেকের বেশি শনাক্ত গেল 2 সপ্তাহে। প্রয়োজন সক্ষমতার দ্বিগুণ পরীক্ষা, ভ্রাম্যমাণ বুথের কথা ভাবছে মন্ত্রণালয়। সংক্রমণ বাড়ায় কক্সবাজার পৌর এলাকা আজ থেকে লকডাউনে। সর্বোচ্চ কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়ে মাঠে নেই পুলিশ, রোহিঙ্গা ক্যাম্পে বাড়তি সতর্কতা। ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে কয়েক মিনিটের টর্নেডোয় তছনছ, একাধিক গ্রাম বিধ্বস্ত, শতাধিক ঘরবাড়ি, খোলা আকাশের নিচে বাসিন্দারা। বিশ্ব বাণিজ্য যুদ্ধ পরিস্থিতি নতুন সম্ভাবনা তৈরি করেছে পোশাক খাতে। ছাঁটাই নয়, প্রয়োজন উৎপাদন বৃদ্ধি, কূটনৈতিক তৎপরতার পরামর্শ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।